ওকে, আজকে আমরা আলোচনা করব কম্পিউটার প্রজন্ম নিয়ে। আপনারা জানেন প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম একদম বেসিক কম্পিউটার কি জিনিস, সেই জিনিস কিভাবে কাজ করে তার বিস্তারিত একটা ছোটখাটো ইন্ট্রো দিয়েছিলাম। প্রথম ইউনিট থেকে আমরা আলোচনা করছি। আজকে আমরা কম্পিউটার প্রজন্ম নিয়ে আলোচনা করব এবং এই ইউনিটেরই আরো একটা ক্লাস আমরা নিব। এই ইউনিটের উপরে আমরা ইউনিটটাকে ছোট ছোট করে ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি যখন ক্লাস নিচ্ছি, আমার ক্লাসে যদি আপনি শতভাগ মনোযোগী থাকেন, আমি যা বলি সেটা যদি মনে রাখেন ঠিক মতো, তাহলেও আপনি পরীক্ষায় যদি সেই কথাগুলো লিখে আসতে পারেন, ভালো মার্কস পাবেন। আমার এই জিনিসটা শুধু মনে রাখবেন। আপনারা প্রয়োজন হলে কাগজ কলম সাথে করে নিয়ে বসতে পারেন, প্রয়োজনীয় অংশ নোট করতে পারেন। সাউন্ড কম আসছে, মাইক্রোফোন। ঠিক আছে, আমি অডিও লেভেল তো ঠিকই দেখা যাচ্ছে, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে। এখন শুনতে পান আপনারা? সাউন্ড লেভেল ঠিক আছে। ওকে, না সীমা পটুয়াখালী থেকে লিখেছিলেন সাউন্ড লেভেল কম। অথবা ওনার ডিভাইস একটু কম ছিল স্যার, এখন ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তো দেখেন, আমরা আজকে কম্পিউটার প্রজন্ম নিয়ে আলোচনা করব। আমার প্রথম স্ক্রিনে দেখেন দুইটা ছবি দিয়েছি, একটা বাম পাশে সাদা কালো আর একটা ডান পাশের একটা কালারফুল, একটা ল্যাপটপ এবং একটা ট্যাব এর ছবি। তো এই সাদা কালো যুগ থেকে বর্তমান আমরা হাতে মোবাইল, ট্যাব, ল্যাপটপ এইগুলোর জগতে এসেছি। কিভাবে এসেছি, এই যে বিবর্তনটা কিভাবে হয়েছে প্রজন্মগুলো, সেটা নিয়ে আসলে আজকে আলোচনা করব। কম্পিউটার প্রজন্মকে আমরা আসলে 5 ভাগে ভাগ করি: প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। খুবই সহজ, এটা মনে রাখা একদমই সহজ বিষয়। অর্থাৎ কম্পিউটারের 5টা প্রজন্ম রয়েছে। এই 5টা প্রজন্মের উপর ভিত্তি করে আসলে আমরা কম্পিউটার বিবর্তনটাকে চিন্তা করি বা দেখে থাকি। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন প্রজন্মের সময়কালটা কত, এইটা মনে রাখতে হবে আপনাদেরকে। খুবই যত্ন সহকারে এই অংশটুকু মনে রাখবেন। কোন প্রজন্ম কত সাল থেকে কত সাল, অনেকটা ইতিহাসের মতো, এটা ইতিহাস বলা যায়। দেখেন, প্রথম প্রজন্মের মেয়াদ সময়কাল সেটা হয়েছে 1951 থেকে 1959। মনে রাখবেন, আমাদের ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। ঠিক তার আগের বছর থেকে 1951 থেকে 59 সাল পর্যন্ত আমরা এটাকে বলি প্রথম প্রজন্ম। অর্থাৎ ভাষা আন্দোলনের আগের বছর থেকে শুরু হয়ে 59 সাল পর্যন্ত। সেকেন্ড প্রজন্মকে আমরা বলছি 59 সাল থেকে 65। 1965 সালে ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল, মনে রাখবেন আপনারা। 1959 সাল থেকে 65 সাল পর্যন্ত আমাদের দ্বিতীয় প্রজন্ম। আর থার্ড জেনারেশন যেটা তৃতীয় প্রজন্ম, সেটা হয়েছিল 1965 সাল থেকে আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সাল। এই 1971 সাল পর্যন্ত সময়, 1965 থেকে 71 পর্যন্তকে বলি আমরা তৃতীয় প্রজন্ম। আর 71 থেকে বর্তমান যে সময়টা, সেটাকে আমরা চতুর্থ প্রজন্ম বলছি। অর্থাৎ আমরা বর্তমান যে সময়ে অবস্থান করছি, এটা আসলে আমাদের চতুর্থ প্রজন্ম। আর পঞ্চম প্রজন্ম আসলে ভবিষ্যৎ প্রজন্ম। এই প্রজন্মটা এখনো আসেনি, আসবে আসবে করছে, এই যে কোনো মুহূর্তে আসতে পারে, ব্যাপারটা এরকমও ঠিক না। আসলে মানে কাজ চলছে এর পিছনে। কিছু কিছু এই প্রজন্মকে যেভাবে চিন্তা করা হয়, তার কিছু কিছু আমরা ইতিমধ্যে পাচ্ছি, তো পুরোপুরি পাইনি, তাই এখন আমরা ভবিষ্যৎ প্রজন্মে এই পঞ্চম জেনারেশনে যেতে পারিনি। সো আমরা কম্পিউটারের 5টা প্রজন্ম জানলাম, প্রথম থেকে পঞ্চম প্রজন্ম। প্রথম প্রজন্মকে বলছি আমরা 1951 থেকে 1959, দ্বিতীয় প্রজন্ম 1959 থেকে 65, তৃতীয় প্রজন্ম 65 থেকে 71 এবং চতুর্থ প্রজন্ম 71 থেকে বর্তমান। আর পঞ্চম প্রজন্ম অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম। এইবার আমরা এই প্রজন্মের কম্পিউটার গুলোর বৈশিষ্ট্যটা দেখে নিব যে এই আমলে কম্পিউটার গুলো কেমন ছিল। প্রথম প্রজন্ম যদি চিন্তা করি আমরা, 1951 থেকে 1959, প্রথম সময় আসলে কম্পিউটারটা কেবলই তখন আবিষ্কার করা হয়। হ্যাঁ, তো কম্পিউটার যখন নতুন আবিষ্কার করা হয়, তখন তো আসলে ফাইন টিউনিং এর অনেক বিষয় থাকে। যেহেতু আবিষ্কারের শুরুর দিকে, সেখানে অনেক কিছুই ল্যাকিং ছিল, গ্যাপ ছিল। তো সেই সময় কি হয়েছিল, প্রচুর বড় ছিল মেশিন গুলো, অনেক বড়, বেশ কয়েকটা রুম লেগে যেত, যার ফলে বড় হওয়ার ফলে অনেক হিট জেনারেট করতো, তাপ উৎপন্ন করতো।
সেখানে মেমোরি খুবই অল্প ছিল, তেমন করে আমরা এখন যে মেমোরি চিন্তা করি, এখন মোবাইলের মধ্যে 32 জিবি 64 জিবি কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট আমি যে মোবাইল ব্যবহার করি সেখানে সেটার মেমোরি হচ্ছে 256, আমার আইফোনের মেমোরি 256 জিবি। চিন্তাই করা যায় না এখন এই যে একটা আইফোনের মধ্যেই আমরা এত জিবি মেমোরি, মোবাইলের মধ্যে এত মেমোরি নিয়ে ঘুরে বেড়াই। এই সময় এই চিন্তা করা মেমোরি না, তখন গিগাবাইট না কিলোবাইটে হিসাব করা হতো, বিট বাইট সর্বোচ্চ কিলোবাইট হিসাব করা হতো তখন। ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি করা হয়েছিল সেই সময় কম্পিউটার, এবং সেখানে চৌম্বকীয় ড্রাম, এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, এই যে টার্ম গুলা। এখানে দেখেন প্রচুর তাপ উৎপাদনকারী একটা অংশ, মেমোরি অত্যন্ত অল্প ছিল। এরপর ভ্যাকুয়াম টিউব, এই ভ্যাকুয়াম টিউব টার্মটা মনে রাখবেন, প্রথম প্রজন্মের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাকুয়াম টিউব। তারপর সেখানে চৌম্বকীয় ড্রাম, এই চৌম্বকীয় ড্রাম ম্যাগনেটিক ড্রামের ব্যবহার শুরু করা হয়। এই চারটা জিনিস মনে রাখলে দেখবেন খুব সহজে আপনারা এই প্রজন্ম অ্যাটলিস্ট এই চারটা লিখবেনই আপনারা। প্রজন্ম যখন আসবে তখন যে তাপ উৎপাদনকারী বড় ছিল তাই তাপ উৎপাদন বেশি হয়, মেমোরি অনেক কম ছিল, ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি করা হয়েছিল, মেমোরি ছিল চৌম্বকীয় ড্রামের বা ম্যাগনেটিক ড্রামের, কোডিং এর ব্যবহার করা হয় তখন থেকেই। এই কম্পিউটারের সমস্যা ছিল যে এখানে অনেক যান্ত্রিক গোলযোগ হতো, মেইনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ এবং পাওয়ার কনজাম্পশন, বিদ্যুতের খরচ অনেক বেশি হতো। হ্যাঁ, এবং তখন যে কমান্ড গুলা লেখা হতো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হতো, সেটা ছিল পুরোটাই মেশিন ল্যাঙ্গুয়েজ। সেখানে আমরা বর্তমান প্রজন্মের যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা শুনি, সেইখানে আসলে তখন শুধুই মেশিন ল্যাঙ্গুয়েজের ব্যবহার ছিল, অন্য কোনো কিছু ছিল না। ওকে, আমরা এবার এক উদাহরণ দেখি। এটা যদি একটা বড় উদাহরণ বলি, ইউএনআইভিএসি ইউনিভ্যাক 1 এই প্রজন্মের কম্পিউটার একটা বড় উদাহরণ। IBM 650, IBM 701, IBM 704, IBM 709 এগুলো এই প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। একটা ছবি দেখি, আমরা প্রথম যে ছবিটা দেখেছিলাম এটাই দেখেন, এটা একটা প্রথম প্রজন্মের কম্পিউটার। এই দেখেন নিচের যে অংশটা, এই নিচের অংশটাকে আমরা ভ্যাকুয়াম টিউব বলছি। হ্যাঁ, এই যে ভ্যাকুয়াম টিউব, এই ধরনের ভ্যাকুয়াম টিউব প্রথম প্রজন্মে ব্যবহার করা হতো। আপনারা এটা যদি মনে রাখেন তাহলে দেখবেন যে খুব সহজেই বুঝতে পারছেন। ওকে, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন 1959 থেকে 1965 সাল। এখানে বৈশিষ্ট্য কি ছিল, এটাতে মডিউলার বেস সার্কুলার ব্যবহার করা হয়েছিল, মডিউল ডিজাইন করে সার্কিটের ব্যবহার, এই সার্কিটের ব্যবহার এখানে শুরু করা হয়। মডিউলার অর্থাৎ মাদারবোর্ড, এটা আসলে মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন সার্কিট বসিয়ে বসিয়ে এটা তৈরি করার কাজ করা হয়েছিল। এটা অনেক রিলায়েবল ছিল, অর্থাৎ এই কম্পিউটার গুলোকে ডিপেন্ড করা যেত। মেমোরির স্পিড, এখানে মেমোরির ধারণ ক্ষমতা বাড়ানো হলো, তথ্য স্থানান্তরের যে সুবিধা সেটা এখানে আসলো, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য ট্রান্সফার করার অপশন তখন চালু হয়। প্রথম জেনারেশনের চেয়ে এই জেনারেশন কম্পিউটার সাইজে অনেক ছোট ছিল, এর স্পিড অনেক বেশি ছিল, যেহেতু ছোট ছিল সেহেতু বিদ্যুৎ এবং তাপ উৎপাদনও কিন্তু কম হয়। সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ট্রানজিস্টর। আমরা অনেকে রেডিওকে ট্রানজিস্টর বলে থাকি। এই অংশটা দেখেন, এই যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর আসলে একটা ডিভাইস, আমরা দেখবো ট্রানজিস্টর কি জিনিস, আমরা এই ট্রানজিস্টর একটা ডিভাইসের নাম। কিন্তু ট্রানজিস্টর আবিষ্কারের ফলে রেডিওর ব্যাপক পরিবর্তন হয়, আকারে অনেক ছোট হয়ে যায়, কম্পিউটারে ব্যবহার মানে সারা পৃথিবীতে ইলেকট্রনিক্স জগতে অনেক পরিবর্তন হয়। আর রেডিওতে এত বেশি পরিবর্তন হয় যে মানুষ রেডিওকেই ট্রানজিস্টর বলে ফেলে। তখন আমরা অনেকে আজকাল ফটোস্ট্যাট বলি, আসলে ফটোস্ট্যাট একটা কোম্পানির নাম ছিল যারা প্রথম এই ফটোকপির কাজটা শুরু করে, ফটোকপি মেশিন প্রচলন করে, কিন্তু ওই নামেই আসলে আজকাল ফটোস্ট্যাট নামে পরিচিত হয়ে যায়। ব্যাপারটা এরকম, ট্রানজিস্টরও তাই। সো এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এবং আগেরটা ছিল কি ম্যাগনেটিক ড্রাম, আর এখানে ম্যাগনেটিক কোর এর ব্যবহার করা হয়, এবং এখানে তখন মেশিন ল্যাঙ্গুয়েজের পরিবর্তে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং লেখা হতো। এই প্রজন্মের একটা উদাহরণ ছিল IBM 1400, 1401, IBM 1600, 1620, RCA 501, এইগুলো এই প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।
ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন, এটা হচ্ছে ট্রানজিস্টর। আমরা এটার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস দেখে। এটা একটা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। সো মাথায় রাখবেন, দ্বিতীয় প্রজন্মে কি ব্যবহার করা হয়? ট্রানজিস্টরের ব্যবহার করা হয়। এবং এখানে মাদারবোর্ডের মতো করে জিনিসপত্র ব্যবহার করে, মাদারবোর্ড ব্যবহার করে তার সেখানে সেই বিভিন্ন ধরনের ট্রানজিস্টর, ছোট ছোট করে যন্ত্রপাতি একটার সঙ্গে আরেকটা কানেকশন দেওয়া হয়। এটাই আসলে এই প্রজন্মের বৈশিষ্ট্য। এবার আসি আমরা তৃতীয় প্রজন্মের। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের ব্যবহার 1965 থেকে 71 সাল পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে ব্যবহার করা হয়। সবচেয়ে জনপ্রিয় যেটা এই সময়কালে, সেটা হচ্ছে এই সময়ে দুঃখিত, আমি সময় নিচ্ছি। হ্যাঁ, তৃতীয় প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় যে অংশ, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার। এই যে দেখেন ইন্টিগ্রেটেড সার্কিট, এইটা মনে রাখবেন আপনারা। আমরা বলি আইসি। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে শুরু করা হয়। এরপর রয়েছে সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের ব্যবহারও আমরা এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করি। এটা আকারে অনেক ছোট হয়ে যায় এবং অনেক বেশি ডিপেন্ডেন্সি আসে এর উপর। আমরা এখন ডিপেন্ড করতে পারি। আপনারা হাতে মোবাইল নিয়ে বসে আছেন, মোবাইলকে কিন্তু ডিপেন্ড করতে পারছেন। মোবাইল আপনার সাথে মোটামুটি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হলে বিট্রে করবে না, আপনার সেই ভরসা আছে মোবাইলের উপরে। সো এই ধরনের কম্পিউটারের উপরেও আমরা ভরসা করতে পারতাম। এটা অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। এই কম্পিউটার একই সময়ে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারত। এবং এইখানেই প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যাপক প্রচলন শুরু হয়। এটা মাথায় রাখবেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রচলন শুরু হয়। এবং যে মিনি কম্পিউটার আমরা যেটাকে বলি, সেই মিনি কম্পিউটারটা আসলে এই সময়টা থেকেই চলে আসে। আমরা আগামী ক্লাসে আরো ক্লিয়ার হব মিনি কম্পিউটার কি। সবচেয়ে ইম্পর্টেন্ট, মনিটর। এই মনিটরের প্রচলনটা এই থার্ড জেনারেশনে শুরু হয়, যেটাকে আমরা আসলে এই ভিডিইউ বলে থাকি, ভিডিও ডিসপ্লে ইউনিট। এই ভিডিও ডিসপ্লে ইউনিটকে আসলে আমরা মনিটর নামে চিনি। সো ভিডিও ডিসপ্লে ইউনিট এইটা এই সময় ব্যবহার করা হয়। এবং হাই স্পিডের যে প্রিন্টার, সেই প্রিন্টারেরও ব্যবহার এই সময় হয়ে থাকে। উদাহরণ দিতে গেলে আমরা বলবো IBM 370, PDP-8, IBM 360, 350, G600, এগুলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের কম্পিউটার। আমরা একটা উদাহরণ দেখেন, এটা হচ্ছে সার্কিট, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এটার সঙ্গে আপনারা পরিচিত। এবং এটা হলো মনিটর সংযুক্ত একটা তৃতীয় প্রজন্মের কম্পিউটার। এবার চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এই প্রজন্মটা 1971 সাল থেকে বর্তমান সময়ে আমরা যে ব্যবহার করছি কম্পিউটার, এই পুরোটা আসলে চতুর্থ প্রজন্মের সময়। অনেক পরিবর্তন হয়েছে 1971 থেকে বর্তমান সময়ের। মানে প্রবর্তনের যে ধারাটা, বিবর্তনের ধারাটা অনেক, কিন্তু তারপরেও প্রজন্মটা আসলে একই রয়ে গেছে। আগে বড় মনিটর, আমরা এই সিআরটি মনিটর ব্যবহার করতাম, সেই সিআরটির পরিবর্তে এখন এলসিডি মনিটর এসেছে। এখন এমনকি এখন ট্যাবলেট, মানে ডেস্কটপও না, আমরা এখন পাম টপ ইউজ করি, ল্যাপটপও না, ল্যাপটপের চেয়ে আরো ক্ষুদ্র আকৃতির পাম টপ ইউজ করছি। অনেক ডেভেলপমেন্ট এসেছে। তারপরে বেসিক কিছু বৈশিষ্ট্য এই কম্পিউটারে যেটা শুরু হয়, সেটা হলো যে আমরা মাইক্রো কম্পিউটারের ব্যবহারটা শুরু করি এই সময়। এই যে মাইক্রো প্রসেসর, এই মাইক্রো প্রসেসরের ব্যবহারটা এই সময় শুরু হয়। সো মাইক্রোপ্রসেসর যখন ব্যবহার করা হয়, তখন তার আকারটা অনেক ছোট হয়ে যায়। আপনাদের হাতে এখন মোবাইল আছে, ভালোই মোবাইল, অনেকের কাছে দেখি রেডমি মোবাইল আছে, আরো কি কি সব মোবাইল আজকাল দেখা যায়, তাই না? আমি তো দেখলে অনেকের মোবাইল দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো দামি দামি মোবাইল। আপনার মোবাইল কেনার সময় প্রসেসর চিন্তা করেন, কখনো খেয়াল করেছেন আজকাল প্রসেসরের স্পিড বলে 12 ন্যানোমিটার, 8 ন্যানোমিটার, 18 ন্যানোমিটার, এনএম, 18 nm, লাস্টে আসলে 8 nm, মানে 8 ন্যানোমিটারের প্রসেসর যুক্ত মোবাইল এখন আমরা ব্যবহার করি। এই প্রসেসর যত ছোট, সুবিধা কিন্তু দুই জায়গাতে।
প্রসেসর যখন ছোট হয় তখন সে জায়গা কম লাগে, জায়গা কম লাগার ফলে তার পাওয়ার কনজাম্পশন কম হয়। যেহেতু পাওয়ার কনজাম্পশন কম হয় সেহেতু ব্যাটারি খরচ কম হয়। আবার ছোট হওয়ার ফলে তার হিট জেনারেশনও কম হয়, মানে সে কম তাপ উৎপন্ন করে। যেহেতু তাপ কম উৎপন্ন করে সেহেতু ব্যাটারি খরচ কম হয়। সো এইখানে কিন্তু প্রসেসর ছোট বানানোর পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি ছোট প্রসেসর আমরা ইউজ করি সেই ছোট প্রসেসরের ব্যাটারি কনজাম্পশন নরমালি ছোট হওয়ার কারণে কম হবে, এবং সেকেন্ড হচ্ছে যেহেতু হিট জেনারেট কম হয় সেহেতু আরো বেশি পাওয়ার কনজাম্পশন কম হয়, যার ফলে এখন কিন্তু কম ব্যাটারি দিয়েও অনেক বেশি মনিটরের মানে বড় বড় স্ক্রিনের মোবাইল আমরা ব্যবহার করতে পারছি। সো মাইক্রোপ্রসেসরের উদ্ভবটা আসলে এখানে বিবর্তনটা শুরু হয়। মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের ফলেই কিন্তু এই কম্পিউটারের আকারটা ছোট হয়ে গিয়েছে। খুব অল্প জায়গাতে আমরা এখন ল্যাপটপ, কম্পিউটার, পাম্পটপ এগুলো সব ব্যবহার করতে পারছি। মেমোরি অনেক বেশি, আমরা এখন বললাম যে গিগাবাইট না, তার চেয়ে অনেক বেশি কিছু চিন্তা করি এখন। অথচ আমি যখন প্রথম কম্পিউটার ব্যবহার করি তখন আমরা আসলে মেগাবাইটে চিন্তা করতাম। আমার প্রথম যে কম্পিউটার ব্যবহার করা ছিল তার র্যাম ছিল মাত্র 256 মেগাবাইট, আর এখন আমরা 8 জিবি 16 জিবি র্যাম ব্যবহার করি। সো এখানে মেমোরির ব্যবহারটা অনেক বেশি ইউজ হয়। এইখানে টেলিযোগাযোগ লাইন অর্থাৎ টেলিফোন লাইন যেটা ছিল সেই টেলিফোন লাইন ব্যবহার করে ডাটা আদান প্রদান করা হয়। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের কমিউনিকেশনটা আমরা সেইভাবেই শুরু করেছি। এখন কিন্তু আর আমাদের সেই টেলিকমিউনিকেশন লাইন বলতে কেবল লাইন আর লাগে না, এখন আমরা ওয়াইফাই বা ওয়্যারলেস লাইন অর্থাৎ টেলিযোগাযোগ লাইন আমরা ব্যবহার করি। হয়তো যেমন আপনারা যারা সেলুলার ডাটা ইউজ করছেন অর্থাৎ মোবাইল ফোন ডাটা ইউজ করছেন, এমবি যাকে বলেন আপনারা, সেই এমবি যারা ইউজ করছেন তারা তো টেলিযোগাযোগ লাইনটাই ব্যবহার করছেন। হয়তো মিডিয়ামটা কেবল না হয়ে ওয়্যারলেস হয়েছে, এটাই আর কি। সো টেলিযোগাযোগ লাইনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো প্রাইস অনেক কমে যায়। বিভিন্ন ধরনের, শুধু অপারেটিং সিস্টেমই না, বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম এখানে আমরা ব্যবহার করা শুরু করি। শুরুর দিকে সেটাকে বলা হয়েছিল টেবিলের উপর রেখে কাজ করা যায়, এখন আর আমরা টেবিলের উপর না, এখন আসলে টেবিলের চেয়েও হাতের উপর নিয়েও কাজ করি, ঘুরে ফিরে দৌড়াইতে দৌড়াইতে হাঁটতে, এমনকি মানুষ গাড়ির ছাদে গাড়িতে চলন্ত গাড়িতেও ইউজ করছে আজকাল, তাই না? এবং সাধারণ মানুষের ব্যবহার, সাধারণ মানুষ বলতে কি এখন তো আর আসলে বলার অপেক্ষা রাখে না। একদম দরিদ্র ডিপ্রাইভড এরিয়া যারা ভাত খায় না 3 বেলা, তারাও হয়তো আজকাল একটা স্মার্টফোন ব্যবহার করে, এরকম অবস্থায় চলে গিয়েছে। আমাদের ডেভেলপমেন্ট আসলে সেই লেভেলে চলে এসেছে। উদাহরণ দিতে গেলে আসলে আমার এখানে কিছু ব্যাকডেটের উদাহরণ আপনাদের টেক্সট বইয়ের মতো করে কিছু আছে, কিন্তু উদাহরণ দেওয়ার লেখার জন্য আপনারা লিখতে পারেন IBM 3033, HP 3000, IBM 4341, বা বর্তমান সময়ের যে কোনো পিসি মডেল আপনারা দেন, যে কোনো পিসি বর্তমান সময়ে সেগুলো সবই 4th জেনারেশনের কম্পিউটার। দেখেন এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, এই প্রসেসর এটা Pentium 4, এটা আরো ডেভেলপমেন্ট হয়েছে। আগে পিন বেস ছিল, এখন পিনলেস প্রসেসর এসেছে। সো আগে এই প্রসেসরের একটা পিন বাঁকা হয়ে গেলে সেই প্রসেসর নিয়ে আমাদের অনেক বিপদে পড়তে হতো, এখন পিনলেস প্রসেসর হওয়ার ফলে সে আরো বেশি স্পিডি হয়েছে, অনেক সহজ হয়েছে ব্যবহার। এটা শুরুর দিকের একটা কম্পিউটার, লেটেস্ট কম্পিউটার আপনারা জানেন, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। ওকে, এবার আমরা সর্বশেষ যেটা, সেটা পঞ্চম প্রজন্ম দেখি। আসলে পঞ্চম প্রজন্ম কি থাকবে? এই পঞ্চম প্রজন্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা বলে থাকি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এই কম্পিউটারে থাকবে। অর্থাৎ কম্পিউটার নিজে থেকেই ডেটা ইনপুট নিয়ে অ্যানালাইসিস করে সে সেটাকে বিশ্লেষণ করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। এখন হয়তো আমরা অনেক ডাটা রাখছি, কিন্তু তখন আরো বেশি ডাটা রাখা সম্ভব হবে, আরো অনেক বেশি ডাটা সেখানে রাখা সম্ভব হবে। অটোমেটিক্যালি সেই ট্রান্সলেট, যে কোনো ভাষাকে সে ট্রান্সলেট করতে পারবে, অর্থাৎ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু হিন্দি, যে কোনো ভাবে বলেন। এখন আমরা করতে পারি, কিন্তু তার জন্য থার্ড পার্টি অ্যাপস লাগে, এবং সব ভাষা এখনো ট্রান্সলেট আমরা ঠিক মতো করতে পারছি না, কিন্তু ওই সময় আমরা অটোমেটিক্যালি সমস্ত ট্রান্সলেশন করতে পারবো। এখন যে প্রসেসর আমরা ইউজ করি সেই মাইক্রোপ্রসেসর গুলো আরো অনেক স্পিডি হবে, অনেক শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। আমাদের যে কণ্ঠস্বর অর্থাৎ ভয়েস রিকগনিশন, এখন আমরা অনেকেই ওকে গুগল বা ভয়েস সিনথেসিস, আমার বাসায় গুগল হোম আছে, সো ওকে গুগল বললেই কিন্তু আমাকে বলে দিবে। আপনাদেরকে একটু শোনাই। ওকে গুগল, হাউ ইজ দ্য ওয়েদার টুডে? Currently in Dhaka it's 29 degrees Celsius and mostly cloudy.
Today, there will be scattered thunderstorms with a forecasted high of 29 and a low of 23. সো আমার গুগল হোম কিন্তু আমাকে আবহাওয়া সম্পর্কে বলে দিচ্ছে। আমি যদি বলি গুগল হোমকে এখন ওয়েদার Sorry, সম্পর্কে, I'm not sure how to help. ওকে ওকে গুগল, হাউ ইজ দ্য ওয়েদার? Currently in Dhaka, it's 29 degrees and mostly cloudy. Today, there will be scattered thunderstorms with a forecasted high of 29 and a low of 23. ওকে ওকে স্টপ। আপনাদের মোবাইলেও তো এই অপশন আছে, আপনার মোবাইলেও কিন্তু আজকাল এই অপশনটা চালু করতে পারেন। সো মোবাইলে আপনারা ইউজ করে দেখেন, আপনার কণ্ঠস্বর কমান্ড কিন্তু সে নিতে পারে। সো মানুষের এই ফিফথ জেনারেশনে কিন্তু এই অটোমেটিক্যালি মানুষের কণ্ঠস্বর শনাক্ত করে, অর্থাৎ সে কিন্তু বলতে পারবে এইটা কার কণ্ঠস্বর, কণ্ঠস্বর শুনেই কিন্তু আপনাকে রিকগনাইজ করে ফেলতে পারবে। এখন কিন্তু আপনারা জানেন যে ফেস রিকগনিশন সিস্টেম চালু হয়েছে আমাদের ফোনে, কিন্তু এই ফোনে কিন্তু ফেস রিকগনিশন আছে। আমি এটাতে কিন্তু আমি স্ক্রিনে তাকালেই আমার ফোনটা অন হয়, আমি না তাকালে, আমার পরিবর্তে অন্য কেউ তাকালে কিন্তু এই ফোনটা আনলক হবে না কখনোই। সো দিস ইজ ভয়েস ফেস রিকগনিশন, আপনাদের ফোনেও আজকাল আছে এটা। সো এই ফেস যেমন মানুষের চেহারা দেখে যেমন আপনাকে চিনতে পারা যায়, যে আইডেন্টিফাই করা যায় শুধু এটা আপনি। যদি আমার সঙ্গে সিলেটের কেউ কানেক্টেড থাকেন আজকে, আপনারা নিশ্চয়ই জানেন সিলেট শহরে এই ধরনের কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে, যেগুলো আপনার মানুষের চেহারা দেখে আইডেন্টিফাই করতে পারবে এই ব্যক্তিটা কে, যার ফলে অপরাধ করে যদি কেউ অপরাধীরা পার পেয়ে যাওয়ার চিন্তা করে সেটা পারবে না। ওই অপরাধীকে সহজেই কিন্তু সিসি ক্যামেরা দেখে আইডেন্টিফাই করতে পারবে যে এই সিসি ক্যামেরা এই ব্যক্তিটা কে। এই ধরনের সিসি ক্যামেরাও কিন্তু বসানো শুরু হয়ে গিয়েছে। সো আমার চেহারা দেখে যেমন আমাকে আইডেন্টিফাই করা যায়, তেমন আমার কণ্ঠস্বর শুনেও আমাকে আইডেন্টিফাই করতে পারবে এই ধরনের কম্পিউটার। এবং মেমোরির ধারণ ক্ষমতা বিস্ময়করভাবে বৃদ্ধি পাবে, চৌম্বকীয় কোর স্মৃতি ব্যবহার থাকতে পারে এখানে। এবং সুপার কম্পিউটার যে আমরা নাম শুনি, সুপার কম্পিউটারের বিপুল উন্নয়ন ঘটবে এখানে। দেখেন এটা একটা আমরা আর্টিফিশিয়াল যে চিন্তা করে থাকি, এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ প্রসেসর, সে মানুষের সব ধরনের কাজ করবে, সব ধরনের চিন্তা ভাবনা করবে। আমরা আসলে এই প্রজন্মের কম্পিউটার যে ফাংশন গুলো সেগুলো স্ক্যাটার্ড ওয়েতে এখন ব্যবহার করছি। যেমন হয়তো আপনার ফোনে আপনার ভয়েস রিকগনিশন অপশনটা আছে অথবা ফেস রিকগনিশন রয়েছে, কিন্তু প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি একটা ফাংশন নিয়ে কাজ করছে, সবাই কম্বাইন্ডলি কাজ করার মতো অবস্থা এখনো আসেনি, যার কারণে আমরা এটাকে ভবিষ্যৎ প্রজন্ম বলছি। অনেকগুলো ফিচার এখন এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আমরা এই যে এখন কোভিড-19 পিরিয়ডে যে বাসায় বসে কাজ করছি, এই পিরিয়ডে ডাটা অ্যানালাইসিস কিন্তু বিগ ডাটা নিয়ে কাজ করা হচ্ছে, অনেক ডাটা, বিগ ডাটা নিয়ে কাজ করছি আমরা, সেখানে এই ডাটাগুলো অ্যানালাইসিস করা হচ্ছে, এই ডাটা সায়েন্স নিয়ে কাজ হচ্ছে। তো এগুলো সবই ফিফথ জেনারেশনের, কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে ছোট 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 করে বিভিন্ন জায়গাতে কাজ হচ্ছে। এই কাজগুলোকে যখন আমরা একত্রে একসঙ্গে করতে পারবো, তখনই হয়তো আমরা ফিফথ জেনারেশনে, অর্থাৎ সে এই বিভিন্ন ইনপুট গুলো নিজে নিজে নিয়ে নিজে নিজে ডিসিশন নিতে পারবে। এই ব্যাপারগুলোই আসলে কিন্তু এই প্রজন্মের কম্পিউটারে আশা করা যায়। সো দিস ইজ আমাদের আওয়ার ফিফথ জেনারেশন। আমরা 1 থেকে 5টা প্রজন্ম দেখলাম, আমরা একটু রিক্যাপ যদি করি আবার। সো আমরা আজকে শিখলাম কম্পিউটারের 5টা প্রজন্ম। এখানে প্রথম থেকে 5টা প্রজন্ম আমরা বলেছি। প্রথম প্রজন্ম ছিল 1951 সাল থেকে 1959 সাল, দ্বিতীয় প্রজন্ম ছিল 1959 থেকে 1965 সাল, তৃতীয় প্রজন্ম 1965 থেকে 1971 সাল, চতুর্থ প্রজন্ম 71 থেকে বর্তমান, আর পঞ্চম মানেই ভবিষ্যৎ প্রজন্ম। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার টুডেস ক্লাস। আমরা এখন আনোয়ার স্যারকে অনুরোধ করব আমাদের ফ্লোর ওপেন করে দেওয়ার জন্য সবার জন্য, পাশাপাশি মনে হয় রেকর্ডিং বন্ধ করে আমরা কথা বলতে পারি। থ্যাংক ইউ।